অনেক সময় এটা দেখতে পাওয়া গেছে প্রতিপক্ষের অ্যাক্টিভিটি সেটা কিন্তু জিতিয়ে দিয়েছেন বিপরীত দিককে। যখন আপনার শত্রুরা বেশি অ্যাক্টিভ, 6th হাউস কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে অ্যাক্টিভ হলে পড়ে, যখন যত বেশি শত্রু তখন তত বেশি সাফল্য। লক্ষ্য করুন, এই লগ্ন সাপেক্ষে রবি এবং শনি এরা কিন্তু একাদশে অবস্থান করে রয়েছেন। বেশ কিছু রাজনৈতিক ইকুয়েশন পরিবর্তন হতে আমরা দেখতে পাবো এপ্রিল মাসের 14 তারিখের পরে। বেশ কিছু রাজনৈতিক অবস্থার পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এরই সঙ্গে সঙ্গে এপ্রিলের 19 তারিখের পরে সেই সময় কিন্তু বেশ কিছু ঘটনা ঘটবে, রাজনৈতিক ঘটনা, ভীষণ প্রমিনেন্ট ইভেন্ট এটা কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখতে হবে 2রা এপ্রিল মঙ্গল কিন্তু প্রবেশ করছে মীন রাশিতে, শনি মঙ্গল যোগ সৃষ্টি হবে। 13ই এপ্রিলের আশেপাশে প্রবল অশান্তির একটা সম্ভাবনা রয়েছে, তার ইম্প্যাক্ট কিন্তু রাজ্য রাজনীতির উপরে পড়বে। প্রত্যেকটি দলকে সচেতন থাকতে হবে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, কোনো রকম জটিলতা সৃষ্টি না হয়। মীন লগ্নাধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু দ্বাদশে রয়েছেন। লড়াই দুপক্ষকেই করতে হবে, এখানে কিন্তু কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিচ্ছেন না, ভালো রকম লড়াই চলছে। বৃহস্পতি যেহেতু কালপুরুষের একাদশে দৃক্কান কুণ্ডলিতে রয়েছে, ধর্ম কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এক্ষেত্রে নবাংশ কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি মকর লগ্নের সাপেক্ষে মকর লগ্নের অধিপতি তিনি তুঙ্গ হয়েছেন এবং তার সঙ্গে রবি যুক্ত হয়েছে। ফলে এখানে প্রথম প্রার্থী তার জিতবার সম্ভাবনা কিছুটা বেশি। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মকরে অবস্থান করে রয়েছে ইউরেনাস, যেটা দেবদাস বাবুর জন্য কিছুটা নেগেটিভ। অন্যদিকে জ্যোতিপ্রিয় বাবু, যারকে আমরা মীন লগ্ন ধরেছি, তার ক্ষেত্রে মিনে রবি অবস্থান করে রয়েছে, এটা তার জন্য পজিটিভ। ফলে D60 কুণ্ডলীর বিচারেও এখানে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এগিয়ে থাকছেন দেবদাস বাবুর থেকে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং পশ্চিমবঙ্গের রাজনীতি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট যুদ্ধ, ইলেকশনে বিভিন্ন প্রার্থী তারা লড়াইতে নেমেছেন এবং প্রচার প্রসার ইত্যাদি চরম মাত্রায় চলছে। এই অবস্থায় আমরাও চলে এসেছি প্রেডিকশন নিয়ে। এর আগে কখনো এই ধরনের প্রেডিকশন আমি করিনি, কিন্তু এবার আমার মনে হলো এই ধরনের প্রেডিকশন একটু করা উচিত। বেশ মানুষজনেরও আগ্রহ রয়েছে, মানুষজন জানতে চাইছেন কারা ভোটে জিততে পারেন, তাই এই ধরনের একটি প্রচেষ্টা। খেয়াল রাখবেন ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক, কেউ এটাকে রাজনৈতিক রং চড়াতেই পারেন, সেই ক্ষেত্রে আমার কিছুই করার নেই। দ্বিতীয় বিষয়টি হলো, এই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে জন্ম তারিখ বা জন্ম সময় নেই, তাই দুজনের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারছি না কারা জিতবেন। অনেক সময় এটা দেখতে পাওয়া গেছে প্রতিপক্ষের অ্যাক্টিভিটি সেটা কিন্তু জিতিয়ে দিয়েছেন বিপরীত দিককে। যখন আপনার শত্রুরা বেশি অ্যাক্টিভ, 6th হাউস কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে অ্যাক্টিভ হলে পড়ে, যখন যত বেশি শত্রু তখন তত বেশি সাফল্য। সুতরাং প্রত্যেকের জন্মকুণ্ডলীর টোন টিউনিং এটা কিন্তু আলাদা, তাই জন্মকুণ্ডলী সাপেক্ষেই বিচার করা উচিত। আমরা চেষ্টা করব প্রশ্নকুণ্ডলী সাপেক্ষে বিচার করতে এবং বিভিন্ন ধাপে আইডেন্টিফাই করবার চেষ্টা করব কে জিততে পারেন, কে বেশি সম্ভাবনাময়, কোন দিক থেকে কোন প্রার্থীদের ভোট কে পেতে পারেন, এবং আলটিমেটলি আমরা খুঁজবার চেষ্টা করব কার রেমেডি হওয়া উচিত, কে কোন বিষয় নিয়ে প্রতিকার ধারণ করতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা সতর্কতা অবশ্যই থাকবে, তবে এই ভিডিওগুলি কিন্তু আরো একবার বলবো সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে আলোচনা করতে চলেছি হাবড়া বিধানসভা কেন্দ্র নিয়ে। অবশ্যই আলোচনার শীর্ষে থাকা একটি কেন্দ্র, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন ধরে জিতে আসছেন। এখানে তিনি উইনিং এমএলএ, টিএমসির ক্যান্ডিডেট। তার সঙ্গে দেবদাস মণ্ডল, তার লড়াই চলবে, লড়াই করে থাকবেন রিজি নন্দন বিশ্বাসও। এই ভোট যুদ্ধে বিজয়লক্ষ্মী কার দিকে আসবে, গণদেবতা কাকে নির্বাচন করবেন, এই বিষয়টি আমরা আইডেন্টিফাই করবার চেষ্টা করব এবং সেটা সম্পূর্ণ প্রশ্ন জ্যোতিষের সাপেক্ষে। যাই হোক, দেরি না করে আমরা সরাসরি আলোচনায় চলে আসব। আলোচনার তারিখ 27/3/2026, সময় 10টা 13 সেকেন্ড। কলকাতাতে বসে আমরা আলোচনা করছি। আমরা চলে যাব সরাসরি কুণ্ডলিতে। কুণ্ডলিতে আমরা পাচ্ছি বৃষ লগ্ন, লগ্নের নক্ষত্র কিন্তু মৃগশীর্ষা এবং লগ্নের দশমে মঙ্গল রাহু সহাবস্থান। এখানে কিন্তু হিংসাত্মক ঘটনা ঘটতেই পারে, সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। লক্ষ্য করুন, এই লগ্ন সাপেক্ষে রবি এবং শনি এরা কিন্তু একাদশে অবস্থান করে রয়েছেন। বেশ কিছু রাজনৈতিক ইকুয়েশন পরিবর্তন হতে আমরা দেখতে পাবো এপ্রিল মাসের 14 তারিখের পরে। বেশ কিছু রাজনৈতিক অবস্থার পরিবর্তন দেখতে পাওয়া যাবে এবং এরই সঙ্গে সঙ্গে এপ্রিলের 19 তারিখের পরে
সেই সময় কিন্তু বেশ কিছু ঘটনা ঘটবে, রাজনৈতিক ঘটনা, ভীষণ প্রমিনেন্ট ইভেন্ট এটা কিন্তু ঘটবার সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখতে হবে 2রা এপ্রিল মঙ্গল কিন্তু প্রবেশ করছে মীন রাশিতে, শনি মঙ্গল যোগ সৃষ্টি হবে। 13ই এপ্রিলের আশেপাশে প্রবল অশান্তির একটা সম্ভাবনা রয়েছে, তার ইম্প্যাক্ট কিন্তু রাজ্য রাজনীতির উপরে পড়বে। প্রত্যেকটি দলকে সচেতন থাকতে হবে যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয়, কোনো রকম জটিলতা সৃষ্টি না হয়। রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা এই সমস্ত সময় প্রত্যেকটি মানুষ করে থাকেন, কিন্তু রাজনৈতিক সুবিধা নেওয়ার চক্করে যেন সাধারণ মানুষ বিপদে না পড়েন এটা আপনাদের নজর রাখা উচিত। তাহলে আমরা চলে আসি প্রথম পর্যায়ের আলোচনায়। এক্ষেত্রে আমরা দেবদাস মণ্ডলকে 1 নম্বর, বিজেপির প্রার্থী তাকে 1 নম্বরে রাখছি এবং 2 নম্বরে রাখছি জ্যোতিপ্রিয় মল্লিককে। লক্ষ্য করুন দ্রেক্কান কুণ্ডলিতে, তাহলে দেবদাস মণ্ডলের লগ্ন হলো মকর লগ্ন এবং জ্যোতিপ্রিয় মল্লিক তিনি পাচ্ছেন মীন লগ্ন, এবং ঋজিনন্দন বিশ্বাস তিনি কিন্তু পাচ্ছেন বৃষ লগ্ন। এই ক্ষেত্রে দ্রেক্কান কুণ্ডলীর সাপেক্ষে অর্থাৎ মকর লগ্নের সাপেক্ষে সপ্তমে রয়েছে রবি, শনি, চন্দ্র। এই ক্ষেত্রে দেবদাসবাবু আপনার সিচুয়েশন কিন্তু খুব পজিটিভ নয়, এটা খেয়াল রাখতে হবে। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক তার ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি দ্বাদশে রয়েছে, মীন লগ্নাধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু দ্বাদশে রয়েছেন। লড়াই দুপক্ষকেই করতে হবে, এখানে কিন্তু কেউ কাউকে এক চুল জায়গা ছেড়ে দিচ্ছেন না, ভালো রকম লড়াই চলছে। বৃহস্পতি যেহেতু কালপুরুষের একাদশে দ্রেক্কান কুণ্ডলিতে রয়েছে, ধর্ম কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এরপরে আমরা সরাসরি চলে এলাম নবাংশ কুণ্ডলিতে। এক্ষেত্রে নবাংশ কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি মকর লগ্নের সাপেক্ষে মকর লগ্নের অধিপতি তিনি তুঙ্গ হয়েছেন এবং তার সঙ্গে রবি যুক্ত হয়েছে, ফলে এখানে প্রথম প্রার্থী তার জিতবার সম্ভাবনা কিছুটা বেশি। অর্থাৎ নবাংশ কুণ্ডলীর বিচারে দেবদাসবাবু এগোলেন, জ্যোতিপ্রিয়বাবু কিন্তু এখানে পিছিয়েছেন। তবে জ্যোতিপ্রিয়বাবুরও কিন্তু আশা যে নেই তা কিন্তু একেবারেই নয়, কারণ খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি শুক্র যুক্ত হয়েছে, তারপরে রবি এবং শনির দৃষ্টি পড়েছে, এটা কিন্তু খুবই পজিটিভ। নবাংশ কুণ্ডলীতে রাহু বর্গোত্তম হয়েছে, ফলে পরিবর্তনের একটা সম্ভাবনা এখানে দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসবো দশাংশ কুণ্ডলীতে। দশাংশ কুণ্ডলীতে মকরে বৃহস্পতি নিচস্থ হয়ে রয়েছে আর মীন রাশিতে রবি এবং চন্দ্রের অবস্থান। এরপরে আমরা চলে আসবো D60 কুণ্ডলীতে, যাকে আমরা মূলত নির্ণায়ক কুণ্ডলী হিসেবে ধরেছি। এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই মকরে অবস্থান করে রয়েছে ইউরেনাস, যেটা দেবদাস বাবুর জন্য কিছুটা নেগেটিভ। অন্যদিকে জ্যোতিপ্রিয় বাবু যাকে আমরা মীন লগ্ন ধরেছি, তার ক্ষেত্রে মীনে রবি অবস্থান করে রয়েছে, এটা তার জন্য পজিটিভ। ফলে D60 কুণ্ডলীর বিচারেও এখানে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এগিয়ে থাকছেন দেবদাস বাবুর থেকে। ফলে হাবড়াতে যদি দেবদাস বাবুকে জিততে হয় বা জেতার চেষ্টা করতে হয়, তবে তাকে কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, অনেক বেশি লড়াই করতে হবে। কিভাবে জিততে পারেন সেটা আমরা খুঁজবার চেষ্টা করব, কিন্তু প্রশ্ন হলো কারা কাকে বেশি ভোট দেবেন। এই ক্ষেত্রে আরেকটি কথা বলবো যে নিধিরঞ্জন বাবু, তার ক্ষেত্রে কিন্তু সেই শুক্র অবস্থান করে রয়েছে তার দ্বিতীয়, ফলে কিছু ভোট তিনি অবশ্যই পাবেন এবং সেটা একটা ম্যাসিভ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই ভোটকে নির্ণয় করবার ক্ষেত্রে। অর্থাৎ এখানে হয়তো বামফ্রন্ট জিতবে না, কিন্তু বামফ্রন্টের ভোট একটা নির্ণায়ক ভূমিকা পালন করবে। কতটা ভোট তারা পেল তাদের উপরে ডিপেন্ড করবে যে আলটিমেটলি কারা জিততে চলেছে। যাই হোক, এবার আমরা সর্বাষ্টক বর্গের আলোচনায় চলে আসব। লক্ষ্য রাখুন সর্বাষ্টক বর্গে মকর সে পেয়েছে 29 নাম্বার, মীন সে কিন্তু পেয়েছে 28 নাম্বার। 29 এবং 28 সর্বাষ্টক বর্গ অনুযায়ীও এখানে কিন্তু লড়াই ভীষণ স্ট্রং। খেয়াল রাখতে হবে এই আলোচনা বা সর্বাষ্টক বর্গের রেসপেক্টে 1 নম্বরে এগিয়ে রয়েছেন আমাদের দেবদাসবাবু বিজেপির প্রার্থী, আর আমাদের তৃণমূলের প্রার্থী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি 1 নম্বরে পিছিয়ে রয়েছেন। এটা দুশ্চিন্তার কোনো কারণ নয়। অন্যদিকে বামপন্থী প্রার্থী 32 পয়েন্ট পেয়েছেন স্থানকাল পাত্রের বিচারে, হয়তো তিনি এই অবস্থায় এই মুহূর্তে জিততে পারবেন না, কিন্তু তার ক্ষেত্র থেকেও একটা বড় লড়াই আমরা দেখতে পাবো। প্রথমেই দেখি আমরা মকরে কিন্তু 6 পয়েন্ট দিয়েছে বৃহস্পতি আর চন্দ্র দিয়েছে 5 পয়েন্ট, ফলে মহিলা ভোটারদের একটা বড় সমর্থন এটা বিজেপির প্রার্থী প্রাপ্ত হচ্ছেন। বিজেপির দেবদাসবাবু তিনি মহিলা ভোটার, ইয়ং ভোটারদের কাছ থেকে, ইয়ং লেডি ভোটার তাদের কাছ থেকে একটা বড় সমর্থন প্রাপ্ত হচ্ছেন অ্যাকর্ডিং টু সর্বাষ্টক বর্গ। অন্যদিকে জ্যোতিপ্রিয়বাবু তার ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে ওভারঅল সমস্ত দিক থেকেই ভালো সংখ্যক ভোট তিনি প্রাপ্ত হবেন। বৃহস্পতি তাকে 6 পয়েন্ট দিয়েছে, ফলে তার পুরনো অভিজ্ঞতা সেটা কাজ করবে এখানে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, দুক্ষেত্রেই কিন্তু রাহু যথেষ্ট বলবত্তা প্রাপ্ত হয়েছে, ফলে দুদিক থেকেই অশান্তি সৃষ্টি হতে পারে। দুপক্ষের মানুষদেরকেই যতটা সম্ভব সংযম এবং সচেতনতা এই দুটো বিষয় বজায় রাখতে হবে, না হলে কিন্তু সাধারণ মানুষের শুধু হয়রানির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসবো দশা ক্যালকুলেশনে। দশা, বৃহস্পতির দশা, চন্দ্রের অন্তর্দশা এবং বুধের
প্রত্যন্তর দশা, এই দশা অন্তর্দশা ইন্ডিকেট করছে ভাগ্য কিন্তু অবশ্যই আমাদের বিজেপি প্রার্থী দেবদাস বাবুর সঙ্গে কানেক্টেড। অন্যদিকে আমাদের তৃণমূল প্রার্থী তিনি কিন্তু এই ভাগ্যের সুনজর থেকে কিছুটা পিছিয়ে রয়েছেন। তাই জ্যোতিপ্রিয় বাবু তাকে জিতবার জন্য প্ল্যানিং আরো বেশি করতে হবে। আত্মবিশ্বাস তো খুব ভালো, কিন্তু অতিরিক্ত যেন না হয় আপনার আত্মবিশ্বাস, এই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জেতার সম্ভাবনা আপনার ক্ষেত্রেই আলটিমেটলি বেশি, কিন্তু তাহলেও লড়াই হবে তীব্র। যে কোনো মুহূর্তে এই সম্ভাবনা পরিবর্তন হতে পারে। স্পেশালি 2 এপ্রিলের পর থেকে যদি সচেতন আপনি না হন, সেই ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তন আসতে পারে। এই ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে এক্সটার্নাল সাপোর্ট, বুদ্ধির খেলা এগুলো কাজ করবে। তার সঙ্গে সঙ্গে প্রচার, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। স্পেশালি অনলাইন সোশ্যাল মিডিয়া পাবলিসিটি, এইটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে ভীষণ ভালোভাবে। প্রথমেই বলি, জ্যোতিপ্রিয় মল্লিক টিএমসি প্রার্থী, প্রতিকারের জন্য আপনাকে প্রথমেই মা দক্ষিণাকালীর পুজো করতে হবে। শনিদেবকে সন্তুষ্ট করবার জন্য মা দক্ষিণাকালীর পুজো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মা বগলামুখীর পুজো, এই দুটোই আপনাকে করতে হবে। দেবদাস বাবু বিজেপি প্রার্থী, তার ক্ষেত্রে অবশ্যই রুদ্রাভিষেক, পরপর রুদ্রাভিষেক অত্যন্ত পজিটিভ। মা কালীর পুজো আপনিও করতে পারেন। দক্ষিণাকালীর পুজো আপনার জন্যও বিজয়লক্ষ্মীর আশীর্বাদকে বাড়িয়ে তুলবে। এটা আপনাদের দুজনের জন্যই পজিটিভ, ভীষণ পজিটিভ। এর সঙ্গে সঙ্গে গ্রহ হিসেবে দেবদাস বাবুকে বুধ এবং শুক্রের বলবত্তা বাড়াতে হবে। জ্যোতিপ্রিয় বাবুকে কিন্তু অবশ্যই শনি এবং বৃহস্পতিকে পাওয়ারফুল করবার চেষ্টা করতে হবে, তবেই কিন্তু জিততে পারবেন, তবেই কিন্তু সাকসেস এটা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। সমস্ত প্রার্থীদের জন্য রইল শুভকামনা। আমরা আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। আরো একবার বলি, এই আলোচনা কিন্তু সম্পূর্ণ শিক্ষামূলক। জ্যোতিষ শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে আমার অভিজ্ঞতার শেয়ারিং, এটা হলো এই আলোচনার মূল উদ্দেশ্য। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেক প্রার্থীর সুস্বাস্থ্য সমৃদ্ধির জন্য শুভকামনা জানিয়ে, আপনার সুস্থতা এবং সমৃদ্ধির জন্য শুভকামনা জানিয়ে এখানেই আমরা আজকের ভিডিও শেষ করব। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক তাদের উপর, সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে উঠুক প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।